নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। দেখে নেব আজকের সবথেকে বড় 10টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। সত্যিই কি বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা? সোশ্যাল মিডিয়ায় বড় তথ্য দিলেন মমতা। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয়ে? শ্রীরামপুরের প্রশ্নে জবাব উপাচার্যের। ফের বাংলায় এলো এনআরসি নোটিশ, এবার কোথায়? কারণ দর্শাতে না পারলে বন্ধ হবে রাজভবনে ঢোকা, অনুপস্থিত উপাচার্যদের উপর রাজ্যপালের খাড়া। পাকাপাকি ইতিহাসের পাতায় পার্থ, বেহালায় তৃণমূলের বাজি শ্রাবন্তী। বাংলাদেশে ভোটের ঘোষণা, বৈঠক থেকে বেরিয়ে বড় দাবি জাতীয় পার্টির। পুলিশে গেলেন দিলীপ ঘোষ, গভীর ষড়যন্ত্র চলছে বললেন। আমি আশ্বস্ত করছি মোদিজির বড় গ্যারান্টির আমি ছোট গ্যারান্টি, বললেন শুভেন্দু। ভারতে এসে ভোটার কার্ড বানিয়েছে বিএনপি নেতা, জানতেই পারেননি স্ত্রী, সাংঘাতিক কাণ্ড বাগদায়। মা বাবাকে জেরা করতেই হয়েছিল সন্দেহ হয়ে, ঝোপ থেকে উদ্ধার হলো ছোট্ট মেয়ের দেহ। এবার আসছে বিস্তারিত খবরে। বর্তমানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার অভিযোগ করছেন যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা হেনস্থা হচ্ছে, আর এই বিষয়কে সামনে রেখেই বাংলা ভাষা আক্রান্ত হচ্ছে। তার বিরুদ্ধে পথে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। লাগাতারভাবে দলের সমস্ত সংগঠনকে আন্দোলন করার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বা বিজেপির দাবি মুখ্যমন্ত্রী এই সমস্ত অভিযোগ একেবারেই ভিত্তিহীন। আর সেই সবের মধ্যে এবার সোশ্যাল মিডিয়ায় একটি এনজিওর তথ্য তুলে ধরলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এদিন সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, নিউ ইয়র্কের এনজিও হিটম্যান রাইট ওয়াচ বাঙালি হেনস্থার বিষয়টিকে তুলে ধরেছেন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থা এবং বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। আমরা যা বলছি এনজিও রিপোর্টেও সেই তথ্য উঠে এসেছে। বিজেপি শাসিত রাজ্যগুলিও পরিকল্পিতভাবে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এইসব করছে, এটা লজ্জার। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলিও এখনো ভারতের বিভিন্ন জায়গায় ভাষা সন্ত্রাসের কথা বলছে। আগামী 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর ধর্মতলার মেয়র রোডে সমাবেশ হয়। এবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা রয়েছে। বিকমের 4র্থ সেমিস্টার এবং বিএলএলবির 4র্থ সেমিস্টারের পরীক্ষা রয়েছে। এই নিয়ে সরব হলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিরাঙ্কুর ভট্টাচার্য। আগামী 28শে আগস্ট দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত পরীক্ষা রয়েছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ত্রিরাঙ্কুর লেখেন, এটা কোনো সাধারণ একাডেমিক সিদ্ধান্ত নয়, ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়া এবং দিল্লির ইশারায় চলা এক রাজনৈতিক অপকৌশল। পরে সংবাদ মাধ্যমকে বলেন, রাজ্যপাল মনোনীত উপাচার্যরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যা করছেন বা করেন উনিও তার ব্যতিক্রম নন, কেননা তাদের একটা সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। ত্রিরাঙ্কুরের মতো উপাচার্যকে আক্রমণ করে টিএমসিপির সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী বলেন, সেদিন সারা বাংলা থেকে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী কলকাতার গান্ধী মূর্তির নিচে এসে উপস্থিত হবে। দুপুর 2টোয় পরীক্ষা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের কথা মাথায় রাখা উচিত, সাধারণ ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে যাতে পৌঁছাতে অসুবিধা না হয়। এসএফআই নেতা শুভজিৎ সরকার বলেন, কালকে যদি ত্রিরাঙ্কুর বলেন যে আমার জন্মদিন পরীক্ষা রাখা যাবে না, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কথা মাথায় রেখে কি পরীক্ষার দিন ঠিক হবে? এটা কি ছেলে খেলা? কয়েকদিন আগে দেখলাম 21শে জুলাইকে কেন্দ্র করে স্কুলের পরীক্ষা বন্ধ হয়েছে। আসলে তৃণমূল মনে করছে সরকার তাদের গণসংগঠন, যাদের পড়াশোনার সঙ্গে কোনো সম্পর্ক নেই তারাই এসব বলে। কোচবিহারের পর এবার আলিপুরদুয়ার। সেখানে জটেশ্বরের এক গৃহবধূর কাছে এনআরসির নোটিশ আসায় এবার এই নিয়ে ময়দানে নামছে তৃণমূল। শনিবার এই নিয়ে আলিপুরদুয়ার তৃণমূলের দলীয় দপ্তরে ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এনআরসি নিয়ে আন্দোলনের নামার প্রস্তাব গৃহীত হয়েছে। প্রতিটি ব্লকে ব্লকে এনআরসি নিয়ে মিছিল এবং পথসভা করবে তৃণমূল। এর জেরেই আগামী 29শে জুলাই ফালাকাটার জটেশ্বরের এনআরসি নিয়ে পথসভা এবং মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে শাসক দল। তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াইক বলেন, অসম বাংলা সীমান্ত থেকে এই আন্দোলন চলবে, আমরা এটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছি। ফালাকাটার জটেশ্বরের গৃহবধূ অঞ্জলি শীল সাপ জানিয়েছেন, আজ আমি আগে কোনো দলেই ছিলাম না, এখনো নেই, আমি নিজেই বিষয়টি দেখব, এটা তো প্রমাণ করতে হবে। অঞ্জলি শীল এনআরসি নোটিশ পেয়েছেন, আর এই নোটিশ পাওয়ার পর তার পাশে থাকার বার্তা দিয়েছে শাসক এবং গেরুয়া শিবির। 26-এর আগে এই রাজ্যে এনআরসি নিয়ে তপ্ত আলিপুরদুয়ার। উপাচার্যদের জন্য বন্ধ রাজভবনের দরজা। শনিবার বৈঠকে হাজিরা না দেওয়া উপাচার্যদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রাজ্যপাল সিবি আনন্দ বোসের। যেতে পারেন সুপ্রিম কোর্টেও, কিন্তু হঠাৎ করে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মাথায় কেন খাড়া নামালেন আচার্য? শনিবার রাজ্যে স্থায়ী অস্থায়ী উপাচার্যদের রাজভবনে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। ডাকা হয়েছিল রাজ্যপাল নিযুক্ত উপাচার্যদেরও, যা ঘিরেই এখন তুমুল তর্ক বিতর্ক শিল্পমহলে।
অবশ্য এই বৈঠক কী বিষয়ে তা কোনোভাবেই জানা যায়নি। সূত্রের খবর, উপাচার্যদের পাঠানো চিঠিতে বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করা হয়নি। জানা গিয়েছে, এদিনের বৈঠকে রাজ্যে 36টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে ডাকা হয়েছিল, তবে উপস্থিত 100% যায়নি, আর তাতেই ক্ষোভ। সূত্রের খবর, বৈঠকে রাজ্যপাল নিযুক্ত উপাচার্যদের মধ্যে 7 জন উপস্থিত ছিলেন। সোমে রাজ্যের 17টি বিশ্ববিদ্যালয় নিয়ে নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। তার আগেই এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শিক্ষামহল। সূত্রের খবর, এদিনের বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলিকে আইন মেনে দ্রুত স্থায়ী পদে কর্মী নিয়োগের নির্দেশ দিয়েছে রাজ্যপাল। পাশাপাশি শিক্ষকদের পদোন্নতিকেও যেন আটকে রাখা না যায় সেই বিষয়েও আইনিভাবে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। 21-এর মঞ্চে দেখা গিয়েছিল তাকে। টলিগঞ্জের একাংশ কলাকুশলীদের সঙ্গে আসন ভাগ করে নিয়েছিলেন তিনিও। এমনকি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল তার নাম। কথা হচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে। আসন্ন বিধানসভা ভোটে কি এবার তৃণমূলের তরফে টিকিট পাবেন তিনি? হলেও বা কোন কেন্দ্র থেকে লড়বেন অভিনেত্রী? বস্তুত এর আগে কিন্তু শ্রাবন্তীকে দেখা গিয়েছিল গেরুয়া শিবিরের মঞ্চে, এমনকি ভোটেও দাঁড়াতে দেখা গিয়েছিল তাকে। বেহালা পশ্চিম থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিপরীতে তাকে দাঁড় করায় বিজেপি, তবে ভোটে পরাজিত হয়। এরপর দলের সঙ্গে ক্রমেই দূরত্ব বাড়তে থাকে তার। পরবর্তীতে তিনি টুইট করেন, বিজেপি ছাড়ার ঘোষণা করেন। বস্তুত পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর থেকে বেহালা পশ্চিম কেন্দ্রীয়টি অভিভাবকহীন হয়ে পড়েছিল। পরিষেবার ক্ষেত্রেও একাধিক সমস্যায় পড়েন সাধারণ মানুষ। এমন অবস্থায় শ্রাবন্তী কি বেহালার পশ্চিম থেকে জোড়া ফুলের প্রার্থী হতে পারবেন? অভিনেত্রী বলেন, ভবিষ্যৎ কেউ বলতে পারে না। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, সম্পূর্ণটাই দলের সিদ্ধান্ত। আমি তৃণমূলের কাউন্সিলর সজল ঘোষ বলেন, আমি ওর ফ্যান। যদি সিনেমা দেখার সৌভাগ্য হয়নি, তবে বিজ্ঞাপন দেখে ফ্যান হয়ে গিয়েছে। এই রকম তো লোক চাই বিধানসভায়। আগামী 4-5 দিনের মধ্যেই বাংলাদেশে নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলির বৈঠকের পর এই কথা জানাবেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। শনিবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় 14টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়। এই বৈঠক শেষেই জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এই কথা জানান। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী জামাল বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন তিনি আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ সময়সীমা ঘোষণা করবেন। আলোচনার সব থেকে ফলপ্রসূ বিষয় এটাই, দেশে যে অরাজকতা চলছে আর তার একমাত্র সমাধান নির্বাচন। সরকার এটা বুঝতে পেরেছে। বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমানও জানান যে প্রধান উপদেষ্টাকে তিনি বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তী সরকার চরম ব্যর্থ হয়েছে। এনপিপির চেয়ারম্যান ফরিদুল জামান বলেন, প্রধান উপদেষ্টাকে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে বলেছেন তারা। নির্বাচিত সরকার থাকলে দেশের সন্ত্রাস কমবে। জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার কথা বলছেন তিনি। প্রসঙ্গত, এর আগে 2 দফায় বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আজ ফের 14টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলেন। কিছুদিন আগে তার দল বদলের সম্ভাবনা নিয়ে জল্পনা হচ্ছিল, সেই জল্পনা আপাতত থেমেছে। এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরালকে ঘিরে নতুন বিতর্ক দানা বেঁধেছে। এই নিয়ে এবার লালবাজারের সাইবার ক্রাইম থানায় দ্বারস্থ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ তুলে তদন্তের আবেদন জানালেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগে দিলীপ লিখেছেন, তার সম্মানহানি করতে এবং রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করতে সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হয়েছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে তিনি লিখেছেন, এই ষড়যন্ত্রের পিছনে কারা রয়েছেন তাদের চিহ্নিত করা হোক এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হোক। ষড়যন্ত্রকারীদের আইন অনুযায়ী শাস্তির আবেদনও জানান তিনি। সোশ্যাল মিডিয়ায় ওই ভাইরাল ভিডিওকে ঘিরে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। বিজেপির এক প্রবীণ নেতাকেও এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছে। তৃণমূল আবার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তুলেছে। বিজেপির এক প্রবীণ নেতাকে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছে। তৃণমূল আবার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তুলেছে। এই নিয়ে রাজ্য সভাপতির সদ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আমি এই ভিডিও দেখিনি, ইন্টারেস্টও নেই। তবে এখনকার টেকনোলজির যুগে কোনো ভিডিও নিয়েই এই ধরনের বেশি কথা বলা উচিত নয়। দ্বিতীয় কথা, ব্যক্তিগত জীবনে কে কার সঙ্গে কি করবেন তাতে আমার উঁকি মারার অধিকার নেই। এখানেই না থেমে তিনি বলেন, দিলীপ বাবু অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে কি কোনো অভিযোগ হয়েছে? তাহলে এই নিয়ে এত কথা বলার কি আছে? আগে 90 লক্ষ নাম বাদ যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন শুভেন্দু, এবার সেই সংখ্যা চড়ে গেল এক ধাপ। সাপ বলেন, বিহারে 50 লক্ষ নাম বাদ গেলে বাংলায় 1,25 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি মুসলিমদের নামও বাদ যাবে। কিন্তু বারবার তার মুখে কেন ফিরে আসছে এই প্রসঙ্গ? ওয়াকিবহাল মহল মনে করছেন, বিহারের পর বাংলাতেও জমি মাপছে নির্বাচন কমিশন। দিন কতক আগেই রাজ্যের মুখ্য সচিবের কাছে চিঠি দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং সিইও দপ্তরে স্বাধীন করার নির্দেশ দিয়েছেন কমিশন।
তখন একটু একটু করে গোটা ব্যাপারটা স্বচ্ছ হতে শুরু করেছিল। কেউ কেউ বলেন এবার বাংলাতেও হবে ভোটার সমীক্ষা, তবে গোটাটাই জল্পনা। কমিশনের পদক্ষেপ ভোটার ইস্যুতে পায়ে বল গেরুয়া শিবিরের। উস্কে উঠল বাংলাতেও ভোটার সমীক্ষা হওয়ার কথা। শনিবার এই প্রশিক্ষণ পর্বের কথা শোনার পর শুভেন্দু অধিকারী বলেন, বিহারে যদি 50 লক্ষ নাম বাদ যায় বাংলায়, তাহলে 1,25,00,000 রোহিঙ্গা মুসলিম বাংলাদেশিদের নাম বাদ যাবে। তার সংযোজন, তবে সব ভারতীয় হিন্দু মুসলিম এবং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে আসা হিন্দুদের আমি আশ্বস্ত করছি, এটা কারোর কোনো অসুবিধা হলে তার উপর মোদিজির গ্যারান্টি। এই রাজ্যের বিরোধী দলনেতা ছোট গ্যারান্টের। 15ই আগস্টের পর রাস্তায় নামবো, রোহিঙ্গা মুক্ত বাংলা চাই। ভারতে এসে ভোট দিয়েছেন বাংলাদেশের বিএনপি নেতা। উত্তর 24 পরগনায় উঠল বিস্ফোরক অভিযোগ। বাগদার বাগি গ্রামের ঘটনা। ভারতে এসে ভারতীয়কে বিয়ে করে শাশুড়ি মাকে সাজিয়ে ভোটার কার্ড বানিয়েছিলেন, ভোটও দিয়েছিলেন তিনি, এমনই অভিযোগ। হাসিনা সরকার চলে যেতেই ফের বাংলাদেশে চলে গেলেন তিনি। অভিযোগ পেয়ে ভোট কাটতে উদ্যোগী হলো প্রশাসন। উত্তর 24 পরগনার বাগি গ্রামের বাসিন্দা শেরফুল মণ্ডলকে বিয়ে করেছিলেন বাংলাদেশের বাসিন্দা রোজাউল মণ্ডল। অন্যদিকে প্রাথমিকভাবে শেরফুল বুঝতে পারেনি যে তার স্বামী বাংলাদেশি। পরবর্তীতে জানতে পারেন আদতে তার স্বামী বাংলাদেশের বাসিন্দা। তবে তাদের 3 সন্তান রয়েছে। সম্প্রতি হাসিনা সরকারের পতন হতেই স্বামী বাংলাদেশে চলে যান। বড় ছেলে ফিরোজ মণ্ডলও বাবার সঙ্গে বাংলাদেশে যায়। স্থানীয় তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতা সাউদাত মণ্ডল বলেন, আমরা জানতে পারি যে এই রেজাউল মণ্ডল বাংলাদেশি এবং বিএনপি নেতা ছিলেন। সম্প্রতি হাসিনা সরকারের পতনের পরে তিনি আবার বাংলাদেশে ফিরে গিয়েছেন। এই বিষয়ে বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন, বাংলাদেশি বাসিন্দা নেতার এখানে পাসপোর্ট হয়ে গিয়েছে। আমাদের ধারণা পাসপোর্ট নিয়ে তিনি পালিয়ে গিয়েছেন। বাংলাদেশের বাসিন্দা, এই দেশের তৃণমূল ভোটার বলে কটাক্ষ করেছেন তিনি। নিখোঁজ শিশুকন্যার খোঁজে তল্লাশিতে নেমে বাড়িতে অদূরে থাকা ঝোপ থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার করল পুলিশ। গত বৃহস্পতিবার ভোরে বাঁকুড়া সদর থানার বগা গ্রামের মা বাবার সঙ্গে শুয়ে থাকা 1.5 বছরের এক শিশুকন্যা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। লাগাতার 3 দিন ধরে তল্লাশির পর সন্ধ্যায় ঠিক ঝোপের আগে তল্লাশির সময় ওই হাড়গোড়গুলি খুঁজে পায় পুলিশ। বুধবার রাতে বাঁকুড়া সদর থানায় বগা গ্রামে নিজেই ঘরে 2 মেয়ে ও ছেলেকে নিয়ে শুয়েছিলেন প্রশান্ত বাউরি এবং মুন্নি বাউরি। বৃহস্পতিবার ভোরে উঠে ওই দম্পতি দেখেন তাদের 1.5 বছরের শিশুকন্যা উধাও হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে এই খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ নিখোঁজ শিশুকন্যার খোঁজে তল্লাশি শুরু করে। লাগাতার 3 দিন বগা গ্রাম ও তার আশেপাশে পুকুর ও ঝোপঝাড়ে নিখোঁজ শিশুর খোঁজে তল্লাশি চালায় পুলিশ। চলে নিখোঁজ শিশু বাবা ও মাকে লাগাতার জিজ্ঞাসাবাদ। প্রাথমিকভাবে সেই হাড়গোড়গুলি কোনো শিশুর বলেই মনে করছে পুলিশ। হাড়গোড়গুলি নিখোঁজ শিশুর কিনা সেই সম্পর্কে নিশ্চিত হতে ফরেনসিক তদন্ত পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।